আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হোম টিউটর একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের সাথে আলোচনা করব নবম শ্রেণী বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় পর্যায় সারণী নিয়ে। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও। তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে ভাবনা খোরাক নিয়ে। আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। তাহলে এখানে কি বলতেছে যে ধরা যাক 119 পারমাণবিক নম্বর মৌলটি আবিষ্কার করেছো। তার মানে এখন পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা হচ্ছে 118টি। মনে করো যে তুমি 119 নম্বর এই পারমাণবিক অর্থাৎ 119 নম্বর পারমাণবিক সংখ্যা বিশিষ্ট তুমি একটা মৌল আবিষ্কার করে ফেলেছো। তাহলে তোমরা এর নাম কি দিবে এবং মৌলটির ধর্ম কি হতে পারে সে সম্পর্কে ভবিষ্যৎবাণী করতে পারবে এবং এর ইলেকট্রন বিন্যাস কি হতে পারে সেটাও তোমাকে কি করতে হবে, লিখতে হবে। চলো আমরা একটু এর উত্তরটা একটু দেখে নেওয়া যাক। তাহলে এইবার আমরা কি করলাম যে 119 পারমাণবিক নম্বর মৌলটি আবিষ্কার করেছো। তাহলে তোমরা এর নাম কি দিবে, তাহলে এই মৌলটি সম্পর্কে ভবিষ্যৎবাণী করতে পারবে কিভাবে এবং ইলেকট্রন বিন্যাস কি হতে পারে। তাহলে আমরা উত্তরে কি বলতে পারি যে আমরা যদি 119 পারমাণবিক নম্বর বিশিষ্ট মৌলটি আবিষ্কার করি তাহলে তার নাম দেব আন ইউরেনিয়াম, অর্থাৎ ইউএনই। অর্থাৎ আমরা তো জানি না যে এর নাম কি হবে, দিয়ে ধরে নিলাম যে এর নাম হচ্ছে কি হবে, আন ইউরেনিয়াম। তাহলে মৌলটির প্রতীক কি হবে, মৌলটির প্রতীক হবে যে ইউইউই অর্থাৎ আন ইউরেনিয়াম। তাহলে এর পারমাণবিক সংখ্যা কত, 119। মৌলটির প্রতীক হচ্ছে এইটা, আর হচ্ছে প্রোটন সংখ্যা কত হবে আমার 119 হবে। আমরা যদি এখন এর ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে আমার কি হবে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10 4p6 5s2 4d10, তারপর 5p6 6s2 4f14 5d10, তারপরে হচ্ছে এখানে হবে 6p6 অর্থাৎ এই যে 6p6, তারপর 7s2 5f14 6d10 7p6 আর 8s1। তাহলে দেখো তো আমরা কি দেখতে পাচ্ছি যে এই সর্বশেষ ইলেকট্রন রয়েছে আমার এসে, তার মানে এর গ্রুপ সংখ্যা হবে আমার 1, আর সর্বশেষ প্রধান শক্তি স্তরের মান কত 8, তার মানে কি কত হবে অষ্টম পর্যায়ে। তাহলে মৌলের অবস্থান হবে, মৌলটি পর্যায় সারণীর অষ্টম পর্যায়ের 1 নং গ্রুপে কি হবে অবস্থিত হবে। আর 1 নম্বর গ্রুপের মৌলগুলো কি ছিল আমার হচ্ছে ধাতু, তার মানে এর কি হবে আমার ধাতব ধর্ম এর মধ্যে কি থাকবে আমার বিদ্যমান থাকবে। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। এইবার আমরা কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং এর অ্যান্সার নিয়ে কি করবো আলোচনা করব। তাহলে আমরা কি বলতে পারি যে ক্লোরিন অপেক্ষা ফ্লোরিন এর ইলেকট্রন আসক্তি কম, কি করো ব্যাখ্যা করো। তাহলে আমরা যদি ইলেকট্রন বিন্যাস দেখি ফ্লোরিন এবং ক্লোরিনের, তাহলে হবে ফ্লোরিনের জন্য 1s2 2s2 2p5, আর এর জন্য হবে 1s2 2s2 2p6 3s2 3p5। তাহলে ফ্লোরিন ও ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা আমার হচ্ছে কত 7, অর্থাৎ দুইটারই কত করে রয়েছে 7 রয়েছে, কিন্তু ফ্লোরিনের সর্বশেষ ইলেকট্রনগুলো দ্বিতীয় শক্তি স্তরে, ক্লোরিনের ইলেকট্রনগুলো তৃতীয় শক্তি স্তরে থাকে। ফলে ফ্লোরিনের আকার ছোট হওয়ায় দ্বিতীয় শক্তি স্তরের ইলেকট্রন মেঘের ঘনত্ব কি থাকে বেশি থাকে, ফলে ইলেকট্রনের আগমন বিকর্ষণ বৃদ্ধি পায়, তাই ফ্লোরিনের ইলেকট্রন আসক্তির মান ক্লোরিনের তুলনায় কম। তারপরে আমরা 2 নম্বর কোশ্চেনে কি বলতে পারি যে হিলিয়ামকে 18 নং গ্রুপে রাখা হয় কেন, ব্যাখ্যা করো। অর্থাৎ 18 নম্বর গ্রুপের মৌলগুলোকে কি বলা হয় নিষ্ক্রিয় মৌল। অর্থাৎ হিলিয়ামকে 18 নম্বরে রাখা হয় কারণ হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস কত 1s2, অর্থাৎ এসে আমার সর্বোচ্চ ইলেকট্রন থাকে দুটো, তার মানে দুটোই আছে, তার মানে পূর্ণ রয়েছে এটা। তাহলে হিলিয়ামের সর্বশেষ শক্তি স্তরে অর্থাৎ কক্ষপথ ইলেকট্রন দ্বারা কি থাকে আমার পূর্ণ থাকে, এই জন্য এটি অপর কোনো মৌলের সাথে ইলেকট্রন গ্রহণ বর্জন বা শেয়ার করে না, অর্থাৎ নিষ্ক্রিয় অবস্থায় থাকে। এই কারণে 18 গ্রুপ হচ্ছে নিষ্ক্রিয় মৌলসমূহের গ্রুপ। এক্ষেত্রে তোমার মৌলগুলো ইলেকট্রন বিন্যাস সর্ববহিষ্ঠ স্তরে ইলেকট্রন দ্বারা কি থাকে অষ্টক পূর্ণ বা যা স্থিতিশীল, যার জন্য পূর্ণ মৌলের সাথে ইলেকট্রন শেয়ার আদান প্রদান করে না, অর্থাৎ নিষ্ক্রিয় অবস্থায় থাকে। এই কারণে হিলিয়ামকে নিষ্ক্রিয় গ্যাসের সাথে অর্থাৎ 18 নম্বর গ্রুপে রাখা হয়। আবার 3 নম্বর প্রশ্ন হচ্ছে ক্যালসিয়ামকে মিথ্যা ধাতু বলা হয় কেন, অর্থাৎ ক্যালসিয়াম কিন্তু ছিল আমার 2 নম্বর গ্রুপে, অর্থাৎ পর্যায় সারণীর 2 নম্বর গ্রুপের মৌলগুলোকে আমরা কি বলতাম মিথ্যা ধাতু। তাহলে ক্যালসিয়ামকে মিথ্যা ধাতু বলা হয় এর কারণ হলো যে এটি গ্রুপ 2 এর মৌল এবং এদের অক্সাইড সমূহ পানিতে ক্ষারীয় দ্রবণ তৈরি করে।
এছাড়া মৌলটি বিভিন্ন যৌগ হিসেবে মাটিতে পাওয়া যায়, এই কারণে মূলত একে কি বলা হয়, মৃৎকা ধাতু। অর্থাৎ ক্যালসিয়াম পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড খায় এবং কি করে, হাইড্রোজেন উৎপন্ন করে। এবার 4 নম্বর প্রশ্ন হচ্ছে কি, যে ক্লোরিনকে কেন হ্যালোজেন বলা হয়। অর্থাৎ আমরা এই যে গ্রুপ 17 নম্বর মৌলগুলোকে কি বলতাম, হ্যালোজেন মূলক বা হ্যালোজেন গ্রুপ। এই কারণে যেহেতু আমার ক্লোরিন 17 নম্বর গ্রুপে, এই কারণে একে কি বলবো, হ্যালোজেন। অর্থাৎ হ্যালোজেন মানে হলো লবণ উৎপাদনকারী, এর মূল উৎস হচ্ছে সামুদ্রিক লবণ। তাহলে হ্যালোজেন মৌলগুলোর সাথে ধাতুযুক্ত হয়ে কি করে, লবণ গঠন করে। যেমন ক্লোরিনের সাথে সোডিয়াম ধাতু যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড লবণ বা খাদ্য লবণ গঠিত হয়, এই জন্য ক্লোরিনকে হ্যালোজেন বলা হয়। এবার 5 নম্বর আমরা কি বলতে পারি, যে অবস্থান্তর মৌলের ব্যাখ্যা করো। তাহলে পর্যায় সারণী গ্রুপ 3 থেকে গ্রুপ 11 পর্যন্ত মৌল সমূহকে অবস্থান্তর মৌল বলে। তাহলে অন্যভাবে বলা যায় যে যেসব ডি ব্লকভুক্ত মৌলের সর্বশেষ স্তরে ডি অরবিটাল ইলেকট্রন দ্বারা কি থাকে, আংশিকভাবে পূর্ণ থাকে, তাদেরকে অবস্থান্তর মৌল বলে। এবং অবস্থান্তর মৌলসমূহের নিজস্ব বর্ণ আছে এবং এরা পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে এবং প্রভাবক হিসেবেও কাজ করতে পারে। এবার 6 নম্বর প্রশ্ন আমরা কি বলতে পারি, যে ফ্রাস একটি অবস্থান্তর মৌল কি করে ব্যাখ্যা করো। তাহলে আমরা কি বলতে পারি, যে যে সকল ডি ব্লক মৌলের স্থায়ী আয়নের ইলেকট্রন বিন্যাস করলে ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যা 1 থেকে 9 হয়, তাদেরকে অবস্থান্তর মৌল বলে। যেমন আয়রন তথা ফ্রাস এর একটি স্থায়ী আয়ন হচ্ছে Fe2+, অর্থাৎ এর ইলেকট্রন বিন্যাস করলে ডি অরবিটাল ইলেকট্রন সংখ্যা হয় 6টি, যা 1 থেকে 9 এর মধ্যে। এই কারণে F কে অবস্থান্তর মৌল বলা হয়। অর্থাৎ দেখো এই যে একে ইলেকট্রন বিন্যাস করলে আমার ডি তে কয়টি রয়েছে, অর্থাৎ ডি তে থাকা উচিত হচ্ছে 1 থেকে কয়টা, 9টার মধ্যে। যেহেতু এখানে 6টা রয়েছে, তার মানে খুব সহজেই ডি আমার ফ্রাস হচ্ছে কি, অবস্থান্তর মৌল। তাহলে আশা করি বুঝতে পারছো যে এখানে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নেই। তাহলে আজকের মতো এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।